নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব বুদ্ধদেব গুহর লেখা গল্প নেকু পুশু মুনু। গাড়িটা মোড়টা ঘুরল। তোমাদের বাড়িটা দেখা যাচ্ছিল, দোতলার বারান্দা, মাধবীলতা। ভাবলাম যাই না একবার। এরকম কতবারই তো কত রাগারাগি, তারপর সব মিটমাট হয়ে গিয়েছে। রাগারাগি বলাটা অবশ্য ঠিক নয়, রাগটা চিরদিনই একতরফাই ছিল, পাখির তরফে। রাগ করেছে সে, আমি রাগ ভাঙিয়েছি, এইটাই নিয়ম হয়ে গেছিল। এই নিয়মের যে কোনো ব্যতিক্রম হবে না বা কখনো হতে পারে এমন অবকাশই হয়নি, কখনোই না। তাই ভাবলাম যাই না একবার। নিজেকে ছোট করা হবে, হলোই বা কে আর কবে নিজেকে বড় করে কাউকে ভালোবাসতে পেরেছে বা বেসেছে? ভালোবাসলে তো ভালোবাসার জনের কাছে প্রতিনিয়তই ছোট হতে হয়। ছোট হতে হতে যখন একেবারে নিজের অস্তিত্ব নিশ্চিহ্ন হওয়ার উপক্রম ঘটে, তখন একবার মাথা তুলে দাঁড়িয়ে নিজের কাছে নিজেকে জাহির করে প্রমাণ করতে হয় যে নিজের অস্তিত্বটা এখনো সম্পূর্ণ পরনির্ভর হয়ে যায়নি, এখনো শুধুমাত্র নিজের কারণেই বেঁচে থাকা যেতে পারে, অন্য কারোর ভালোবাসা ব্যতি রেখেও। 7-5 ভাবতে ভাবতে কখন যে তোমার দরজায় পৌঁছে গেছি নিজেই জানি না। সত্যি পাখি, নিজেই জানি না। তুমি দরজার সামনে দাঁড়িয়ে পেতলের নব ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করছিলে। আমাকে দেখে তাচ্ছিল্যের গলায় বললে, হঠাৎ কি মনে করে? আমি বললাম, কিছু মনে করে নয়, কাল থেকে তোমার কথা বড় মনে হচ্ছিল। শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আসা, ইচ্ছে করলেই তো আর আসা যায় না, তবু এমন মনে পড়ল যে না এসে পারলাম না। তারপর একটু চুপ করে থেকে বললাম, তুমি কি বিরক্ত হলে? কাটা কাটা গলায় তুমি বললে, না, বিরক্ত হবার কি আছে, তবে এ সময় আমার স্বামী বাড়ি থাকেন না, তাই এ সময় তুমি না এলে ভালো হয়। আমার 10 জনকে নিয়ে ঘর করতে হয় তো। আমি থতমত খেয়ে বললাম, অত ভেবে তো আসিনি, এদিকে একটা কাজ ছিল। তোমার ব্যবসাদার স্বামীর তো আমাদের মতো চাকরির শিকলে বাঁধা জীবন নয় যে একটা বিশেষ সময় তাকে বেরোতে হয়। ভেবেছিলাম অশোককেও পাব। তারপর ভেবেছিলাম আগেও তো এমনি কতবার হঠাৎ হঠাৎ এসে পড়েছি, আমাকে দেখে তো খুশিই হয়েছ, কখনো তো এমন বিরক্তি দেখাওনি। ভেবেছিলে বলে তীক্ষ্ণ দৃষ্টিতে পাখি আমার দিকে তাকালো। তারপর বলল, আমি চাই না যে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকুক, কারণ আমার সংসার করতে হয়। আফটার অল আই হ্যাভ এ হাজব্যান্ড। আমাকে অনেক বুঝে শুনে চলতে হয়, চলা উচিত। তুমি আমার কে? দেওয়ার মতো কি তুমি আমাকে দিয়েছ, দিতে পারো? আমি বললাম, তা তো নিশ্চয়ই, কিন্তু 15 বছরের সম্পর্কটা হঠাৎ মুছে ফেলতে চাইলেই কি মুছে ফেলা যায়? সম্পর্ক কি বালির ওপর পায়ের দাগ যে ইচ্ছে মতো রোকড়ে দিলে আর মুছে গেল? অত জানি না, কিন্তু আমি পারি, আমার কিছুতেই আটকায় না, আমি সব পারি। পাখি বলল। আমি একটু চুপ করে থেকে বললাম, আমি পারি না, তাতে আমার কিছু যায় আসে না। আমি যে পারি সেইটাই আমার পক্ষে অনেক। আমি ভেবেছিলাম তুমি আমাকে ক্লান্ত শ্রান্ত দেখে বলবে, কিছু কি খাবে? 1 কাপ চা, লেবু দিয়ে শরবত করে দেবো 1 গ্লাস, অন্তত কিছু একটা বলবে ভেবেছিলাম। কিন্তু তুমি কিছুই না বলে
এমন একটা মুখ করে নিজের কাজ করতে লাগলে যে মনে হলো আমি তোমার কাছে টাকা বা কোনো করুণা ভিক্ষা করতে গিয়ে তোমার মুডের অপেক্ষায় বসে আছি। আমি বললাম, চান করেছ? এত বেলা হলো, চান করনি এখনো? না। কাটাভাবে জবাব দিলে তুমি। চান করবে না? সময় হলেই করব, রান্নাবান্না সেরে চান করব। আমি বললাম, ও, রান্না করছো বলেই বুঝি চুলের এই অবস্থা? তারপর পরিবেশটাকে লঘু করার জন্য বললাম যে রাঁধে সে বুঝি চুল বাঁধে না? পাখি বলল, বাঁধে হয়তো তোমার মতো লোকের ভার্সেটাইল বউরা। আমি সাধারণ মেয়ে, আমার কি এত মানায় রাধা এবং একই সঙ্গে চুল বাঁধা? তোমার কথাটার মধ্যে খোঁচা ছিল। কিসের খোঁচা, কেন খোঁচা তা আমি জানি, কিন্তু তোমাকে আমি কোনো দুঃখ দিইনি কখনো। যদি অন্য কারোর হাতে দুঃখ পেয়ে থাকো, তাহলে সেই দুঃখের দায়িত্বটা তুমি চিরদিনই পুরোপুরি আমার ঘাড়েই চাপিয়ে নিশ্চিন্ত হয়েছ, কারণ তুমি জেনেছ যে তোমাকে উল্টে আঘাত করব না আমি কখনো। এই জানাটাকে ভর দিয়ে চিরদিনই তুমি যেমন খুশি তেমনভাবে আমাকে খুঁচিয়েছ, ব্যথা দিয়েছ খাঁচায় বদ্ধ জানোয়ারের মতো। আমি বসে পড়লাম মোড়াটা টেনে নিয়ে। তুমি আমাকে বসতেও বললে না। হঠাৎ তুমি দরজা ছেড়ে ঘরের ভিতরে এসে বললে, ঠিক আমার সামনে, ফাঁসির আসামিকে জেরা করা উকিলের মতো মুখ করে, চান করনি তুমি? চুল উস্কো খুস্কো, বগলের কাছটা ঘামে ভিজে গেছে, ভেতরে জামা পরনি, কেমন একটা ঢিলে ঢালা বিশ্বস্ত হাল ছাড়া ডোন্ট কেয়ার ভাব, যেন কিছুতেই তোমার আর কিছু এসে যায় না। সমস্ত পৃথিবীর সম্বন্ধেই যেন তুমি সম্পূর্ণ উদাসীন হয়ে গেছ। আমার সম্বন্ধে তো পুরোপুরি। আমি যখন তোমার দিকে চেয়ে এসব ভাবছিলাম, তুমি হঠাৎ পড়লে, তোমার অফিস নেই? আমি বললাম, আছে, অফিসের কাজ নিয়ে এ পাড়ায় এসেছিলাম। বললাম তো, অফিসের গাড়ি নিচে দাঁড়িয়ে আছে। শুধু অফিস কেন, তোমার যেমন হাজব্যান্ড আছে, আমারও ওয়াইফ আছে, সবই আছে। তবুও শুধু তোমাকে দেখতে পারো ইচ্ছে করছিল বলেই এসেছিলাম। তারপর হঠাৎ আমি বোকার মতো বললাম, তোমার কখনো আমাকে দেখতে ইচ্ছে করে না? কোনোদিনও না, করেনি? তুমি হাড়ের লকেটটা কামড়ে ধরে বললে, তোমার কি ধারণা যে তুমি খুব হ্যান্ডসাম, না তুমি এমন কিছু যে তোমাকে দেখবার জন্য আমি পাগল হয়ে থাকবো? এসব কথার জবাব হয় না কোনো। আজ পাখি আমাকে পদে পদে অপমান করবে বলে মনস্থ করেছে। অপমানের জবাব অপমানই দেয়া যায়, কিন্তু আমি যে ওকে ভালোবাসি, ও মনে দুঃখ পায় এমন কিছু করা বা বলা আমার পক্ষে সম্ভব হয়নি কখনো, হবেও না কোনোদিন। কিছু না বলে আমি চুপ করে বসে রইলাম। তোমার ঘরের জানলা খোলা ছিল, কিন্তু পাখি, তোমার মনের জানলা বন্ধ ছিল। কবে যেন তুমি দুর্দার শব্দে তা বন্ধ করে দিয়েছিলে, অথচ আমার কানে সে শব্দ পৌঁছয়নি। বাইরে ঝাঁঝা করছিল রোদ, তাকানো যাচ্ছিল না সেদিকে। চোখের মধ্যে যতটুকু নরম আর্দ্রতা থাকে তার সবটুকু শুষে নিচ্ছিল সে বুঝি। কিন্তু আমার মনে হলো তোমার চোখের ঝাঁঝ আজ বাইরের বৈশাখী দুপুরের ঝাঁঝের চেয়ে অনেক বেশি জ্বালা ধরা। সেই ঝাঁঝে আমার চোখে পড়তেই আমার চোখ জ্বালা করে উঠল। হঠাৎ তুমি বললে, তুমি কি চাও আমার কাছে? দয়া করে বলবে। এই হঠাৎ প্রশ্নের কি জবাব দেব ভেবে পেলাম না। জবাবে হয়তো অনেক কিছু বলতে পারতাম, কিন্তু কিভাবে গুছিয়ে বলবো ভেবে পেলাম না। কোনোদিনও ভালো করে
কথা বলতে পারি না আমি। এমন অবস্থায় তো একেবারেই নয়। আমি তবুও চুপ করে তোমার মুখের দিকে চেয়ে রইলাম। ভাবতে লাগলাম, দেখি তুমি কত নিষ্ঠুর হতে পারো। তুমি আবারও বললে। এবার কথা বলবার সময় তোমার ঠোঁটের কোণে শ্লেষ্মার মতো ঘিন ঘিনে শ্লেষ্মার ভাব ফুটে উঠল। তুমি বললে, সব পুরুষই সব মেয়ের কাছে যা চায় তাই তো তুমি চাও। তাই যদি চাও তাহলে এত কষ্ট পাচ্ছ কেন? আমাকেই বা এত বিরক্ত করো কেন? অনেক সহজে অনেক রকম কাঠখড় কেরোসিন পুড়িয়ে তুমি তো আমার চেয়ে অনেক উজ্জ্বল আলো জ্বালাতে পারো, নিজেকে সে আলোয় পোড়াতে পারো, ছাই করতে পারো। মরতে আমার কাছে আসো কেন? পুরনো সেচবাতিকে এবার বাতিল করো, ঝাড় লণ্ঠন জ্বালো এবার। আমি তবু চুপ করে রইলাম। ভাবলাম, তুমি এত কথা শিখলে কোথায়? কে শেখালো? তুমি বললে, জবাব দাও, চুপ করে রইলে কেন? তোমার জন্য আমার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, আমাকে নিয়ে তুমি গল্প লেখো, ঢাউস ঢাউস উপন্যাস লেখো। তার জন্য কথা শুনতে হয় আমাকে, ছোট হতে হয় লোকের কাছে। কি চাও তুমি? আমাকে ছাড়া আর কাউকে নিয়ে গল্প লিখতে পারো না? এত বড় কলকাতা শহরে মেয়ের কি অভাব? আমাকে মুক্তি দাও। তোমার অনুপ্রেরণার পিণ্ডি দিতে ইচ্ছে করে আমার গয়ায় গিয়ে। দোহাই তোমার, তোমার কল্পনার কারাগার থেকে আমাকে মুক্তি দাও। তোমার এই কলম নিয়ে খেলার জন্য আমাকে যা মূল্য দিতে হয় তা আমিই জানি। আমার স্বামী। আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, তোমার স্বামী কি বলে? বলে এসব বদমাইশি, নোংরামো। বলে তোমার বিরুদ্ধে কোর্টে কেস আনবে। আমার আত্মীয় স্বজন, হিতাকাঙ্ক্ষী, তারাও সবাই বলে। আমি চুপ করে বসে ভাবছিলাম যে পৃথিবীর সকলেই তোমার হিতাকাঙ্ক্ষী, এক আমি ছাড়া। আমি হাসলাম, বললাম, স্বপ্নে তোমাকে আদর করার অপরাধ কি আদালতে টিকবে? যা সত্যি তা তো এই তোমার এই ব্যবহার, এই সহানুভূতি। ইংরাজিতে একটা কথা আছে জানো তো, ইফ উইসেস ওয়ার হর্সেস বেগার উড হ্যাভ রোড দেম। ইচ্ছা বা কল্পনা তো ঘোড়া নয়, তাহলে আমিও দুরন্ত ঘোড়সর হতে পারতাম। পাখি বলল, তোমার ওসব ন্যাকা ন্যাকা কথা আমার ভালো লাগে না। আমরা মেয়েরা অনেক বেশি প্র্যাকটিক্যাল। স্বামী ননদ যা নিয়ে ঘর করি, ওসব প্রেম প্রেম খেলা আমাদের মানায় না। বিয়ের আগে ওসব চলে। তোমার এই কাব্যের অনুপ্রেরণা হয়ে যে যন্ত্রণা পাচ্ছি, তার চেয়ে স্বামীর আদর, হিন্দি ছবি, দহি কচুরি, ভেলপুরি আমার কাছে অনেক বেশি সত্যি, স্পষ্ট। আবারও শুধুচ্ছি তোমায়, তুমি আমার জন্য কি করেছ? কি তুমি করতে পারো আমার জন্য? আমার যদি কিছু মাত্র হারায়, ক্ষতি হয়, তার সুনাম, চারিত্রিক যশ তুমি কি করে পূরণ করবে? পারবে তো পূরণ করতে? কি আছে তোমার? কি ছাড়তে পারো তুমি আমার জন্য? আমি খুব পিপাসায় ছিলাম। আলসের ডার কাকের মতো আমার টাকরা শুকিয়ে গেছিল। কাক হাঁ করলে তার মুখের মধ্যে যেমন বিভৎস লাল রং দেখা যায়, আমার বুকের মধ্যেটা তখন তেমনি ললিপপের মতো লাল হয়ে গেছিল। আমার খুব বলতে ইচ্ছে করছিল, পাখি, আমার নরম স্বাদের পাখি, এক গ্লাস জল দেবে? কিন্তু পাখি আমাকে একটু জল চাইবার অবকাশ দিল না। দুহাত নিজের কাঁধের দুধারে ছুঁড়ে দিয়ে বলল, কি দিয়েছ তুমি আমাকে যন্ত্রণা ছাড়া? কি দিতে পারো তুমি? পরক্ষণেই বলল, তোমার লেখা সব কখানি বই দিয়ে আমি উনুন ধরাবো, ঘুটের কাজে লাগাবো। এতগুলো বই না লিখে দাঁতের মাজন ফেরি করাও তো ভালো ছিল। আমি তবু চুপ করে রইলাম।
তুমি এবার জেদ ধরলে জবাবের জন্য। বললে, উত্তর তোমাকে দিতেই হবে। বলো তুমি কি দিয়েছ আমাকে। এবার আমি মুখ তুললাম। তেষ্টায় আমার জিভ শুকিয়ে এসেছিল। যদিও তুমি ঘর্মাক্ত বিস্ত্রত্ব রাগী হয়েছিলে, তবু তোমাকে দেখে, তোমার দিকে তাকিয়ে আমার বড় ভালো লাগছিল। বড় ভালো লাগেছে আমার, চিরদিনই লেগেছে। তোমাকে আমি যে বড় ভালোবাসি পাখি। মনে মনে বললাম, নিঃশব্দে বললাম। সব কথা মুখে বলা যায় না। বললাম, পাখি, কি দিয়েছি তা তুমি বোঝনি, জানোনি। আমি যা দিয়েছি তা কি পৃথিবীর অন্য কোনো দ্বিতীয় পুরুষের কাছ থেকে তুমি পাবে? পেয়েছিলে কখনো? তুমি তবু গর্জে উঠলে, বললে, কথা বলবে না তুমি? আমি এবার মোড়া ছেড়ে উঠে দাঁড়ালাম। বললাম, না। তোমার কিছু বলার নেই আমাকে? তুমি আবারও বললে। আমি বললাম, না। বলার কিছু থাকলে তো বলবে। ঘৃণার সঙ্গে বললে তুমি। আবার বললাম আমি, না, বলার কিছুই নেই। তুমি আমাকে যা খুশি বলো, আমার কিছু বলার নেই। তারপর বললাম হঠাৎই, আমি যাচ্ছি। তুমি আমাকে একটু বসতেও বললে না, এক গ্লাস জল খাওয়ালে না আমাকে। আমি যখন উঠলাম, দরজা পর্যন্ত এলে না তুমি এগিয়ে দিতে, যেমন চিরদিন এসেছো পাখি। আমি সিঁড়ি বেয়ে নামছিলাম। প্রায় সিঁড়ির শেষে নেমে এসেছি, এমন সময় দেখি সিঁড়ির তলায় একটা নরম আদুরে দুধসাদা সুন্দরী বেড়ালিনী শুয়ে আছে, আর একটা হুলো বেড়াল, কালো, কুৎসিত, ঠিক আমার মতো দেখতে, ঘাড়ের লোম ফুলিয়ে বেড়ালিনীর গায়ের কাছে শুয়ে। এই গরমে সিঁড়ির তলায় ঠান্ডা আর্দ্র ছায়া ঘেরা জায়গাটুকু। বেড়ালিনীটা আরামে আবেশে অশ্লেষে চোখ দুটো আধো বুজে আছে। ওর ছোট্ট গোলগাল ফর্সা মুখটাতে চেয়েই আমার মনে হলো পৃথিবীর সব সুখ যেন এই বেড়ালিনীটার মুখে এসে ঘর করেছে। পাখি, তোমার ফর্সা মুখটা একদিন ঠিক এরকম ছিল। হঠাৎ আমার বড় রাগ হলো, প্রচণ্ড রাগ। আমি হুলো বেড়ালটার পেটে কোত করে একটা লাথি মারলাম। বললাম, ভাগ শালা, এখন ভাগ, নইলে তোকে আমারই মতো জবাবদিহি করতে হবে কোনো উষ্ণ প্রচণ্ড পিয়াসী দুপুরে। তোকেও কাঠের পুতুলের মতো সোজা বসে উত্তর দিতে হবে না। উত্তর নয়, নিরুত্তরের অসহায়তার মধ্যে বসে থাকতে হবে। তোকেও প্রশ্ন করা হবে, তোর সাধের বেড়ালিনীকে কি দিয়েছিস, কি দিয়েছিলিস তুই? লাথি খেয়ে হুলো বেড়ালটা এক লাফে দরজার ছিটকানিতে কটাং আওয়াজ করে ওর নির্লজ্জ লেজটাকে একটা প্রশ্নবোধক চিহ্নের মতো করে পাকিয়ে তুলে ধরে পালিয়ে গেল। ব্যাটা বদমাইশ, হাঁদারাম। কিন্তু বেড়ালনিটা তেমনই শুয়ে রইল, হাসি হাসি মুখ করে। ভাবলাম, হুলোটাকে না মেরে মারা উচিত ছিল এটাকে। এটা তেমনই হাসি মুখেই শুয়ে আছে। শয়তানি তককে তককে শুয়ে আছে। কখন কোন জানলা দিয়ে কোন বাড়ির অন্য হুলো লাফিয়ে নেমে ওর কাছে এসে আবার ওর লোমে সুড়সুড়ি দেবে। কুকুরের বাচ্চাদের কি যেন একটা ইংরাজি নাম আছে, কিন্তু বেড়ালনির ইংরাজি নাম কি জানি না আমি। এইরকম মেনি বেড়ালনি, মুনু মুনু বাচ্চাদের ইংরাজিতে কি বলে না, ইংরাজিটা একেবারেই জানি না। বাংলাটা, হ্যাঁ, বাংলাটা মনে পড়েছে। হঠাৎ মনে পড়ে গেল, নেকু পুষু মুনু। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন বুদ্ধদেব গুহ লেখা গল্প নেকু পুষু মনু।
গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর গল্প আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।